তো চলেন আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি। আমি যখন চাঁদপুরে একটা স্কুলে জব করতাম, আমার সাথে সেই ২০২২ থেকে ২৬ এই পর্যন্ত অন্য বাইরের মানুষ বলেন কিংবা আত্মীয়স্বজনের বিষয় নিয়ে আমার সাথে তার বিভিন্ন প্রবলেম। খার বলেন ওই ডাইনির। সে আমাকে ব্লক করে, এটা করে, সেটা করে। সো আমিও পাল্টা তাকে ওইটাই করেছি। সে যাচাই করতে চায় নাই যে আমার কোনো দোষ আদৌ ছিল কিনা বা আমি যেই মন্তব্যটা করেছি। সবচেয়ে বড় বিষয় ২০২২ সালে আমি আমার প্রথম বেবিটা যে কিনা প্রায় ৪.৫ বছর পর কনসিভ হয়। ওই অবস্থায় সে আমাকে এভাবে মেন্টালি টর্চার করে। ২২ সালের যখন আমার বেবিটা অক্টোবরে হয়, সেপ্টেম্বরের দিকে হুটহাট করে কাউকে না জানিয়ে চাঁদপুরে যায়। আমার হাসব্যান্ডকে বলেছে যে বাচ্চা হলে যে মহিলাদের স্বাদ সংক্রান্ত একটা বিষয় থাকে। তো আমি বললাম, যে আমাকে এরকমভাবে মেন্টালি টর্চার করতেছে, তোমাকে যদি ফোন দিয়ে আসবেও বলে, কেন না করলেন? আমি আমার হাসব্যান্ডকে এটা বলি। কারণ আমার হাসব্যান্ড কীভাবে না করবে বলেন? তার মনে ছিল সে গেল। এবার স্বাদ অনুষ্ঠানে মানুষ দেখবেন যে একটা প্রোগ্রাম মানুষ কীভাবে করে, সেই সমস্ত তো কোনো বিষয়গত আইডিয়া তো নাই, কনসেপ্ট তো নাই। মোদ্দা কথা, আমার মন মতো কোনো কিছু করবে না। আমার শৈশবকাল থেকে করে নাই। আমি যে বড় হয়েছি, আমারই জন্য আয়োজন করা কোনো কিছু তার ইচ্ছা মাফিক সব কিছু হয়। কারণ ওই যে টাকাটা সে ছাড়ে। আমার মন মতো কোনোদিন কোনো কিছু হয় নাই, হতে পারবে না। এতটা মানে হচ্ছে গিয়ে কী বলে যে এরকম, মানে এদেরকে কী বলে জানেন তো? যে নিজেরটা ছাড়া কিচ্ছু বুঝে না, নার্সিসিস্ট। আবার এগুলো নিয়ে কথা বলে তখন হয়ে যায় আমার নাকি চাহিদা বেশি। যেই জিনিস আমি করতে বলি না, সেই জিনিস নিয়ে পরবর্তীতে আমি যদি একটু কথা বলি যে হ্যাঁ এটা এভাবে হলে ভালো হতো, আমার মত প্রকাশ করি, তখন হয়ে যায় আমার চাহিদা বেশি। প্লাস সে মনে করে যে আমি যেহেতু তার কথায়, তার অনুযায়ী আমি নিজেকে এস্টাবলিশড করি নাই, আমি এগুলো আসলে নাকি ডিজার্ভই করি না। তার মন চাইলো, সে আমার ২ খালা মানে মাসিকে নিয়ে গেল, মাসিদেরকে নিয়ে তাদের পছন্দের রান্নাবান্না করলো, করে আমার সামনে প্রেজেন্ট করলো। আর আমিও এত বেশি মানে যখন কিনা কোনোভাবে আর কি একটু আমি দেখলাম যে না, আমার জন্য তো করেছে, আমার জন্য আমার এত কিছুর পর টাকা খরচ করেছে। তো আমি বিষয়গুলোকে তখন আরও লাইটলি নিতাম যে না থাক, ঠিক আছে, করেছে তো। কিন্তু সেই করাটা যে আরও কত সুন্দর হতে পারতো, ভালো হতে পারতো। সিমিলারলি আমার যখন আমি যখন আমার হাজব্যান্ডকে বিয়ে করি, এটা অনেকটাই অসামাজিকভাবে ছিল। সে মেনে নেয়। অনেক আত্মীয়-স্বজন রিলেটিভরাও তখন সেটা মানতেছিল না। কারণ তার সাথে আমার বিভিন্ন দিক থেকে বহুত বৈষম্য। যেটা হয়তো ওই মুহূর্তে আমি বুঝতে পারি নাই, এখন বুঝতেছি। কিন্তু মানুষ হিসেবে মানুষকে যতটুকু সম্মান দেওয়ার কথা বা যেটা, আমি কিন্তু ওই হিসাবেই হচ্ছে গিয়ে, এবং আমার আরও যথেষ্ট কারণ ছিল যে কেন আমি তাকে বিয়েটা ওইভাবে করেছিলাম। যাই হোক, তো আমি তাকে মর্যাদা দিলেও মর্যাদার ফেরত তো পাইনি। যাই হোক, কথা হচ্ছে বেশি ডাইভার্ট হয়ে যাচ্ছে। যেটা বলতে চাচ্ছি যে দেখেন ২০২২ এর প্রেগন্যান্সির অবস্থা চলাকালীনও আমাকে ছাড় দেয় নাই মেন্টালি টর্চার করতে। সিমিলার এই সেকেন্ড প্রেগন্যান্সিতেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। এবং এখন হচ্ছে যে আমার হাসব্যান্ডের মানে ক্যাপাবিলিটি কম। আমি বাচ্চা কেনই নিচ্ছি? আমি কেন অ্যাবর্শন করলাম না? হ্যাঁ, তারপর চাঁদপুরেই আমাকে ফেরত পাঠানো হলো। চাঁদপুরে পূর্বের প্রথম বেবির সময় যে ডাক্তারের আন্ডারে ছিলাম তার কাছেই পাঠানো হলো। তার থেকেই আমার চিকিৎসা নিতে হবে। ঢাকায় খরচ বেশি, এত খরচ আমার পিছনে করা যাবে না। এত খরচ করতো যদি আমি ডাক্তার হতাম। হ্যাঁ, ডাক্তার বইয়ের পিছনে তো অনেক খরচ করেছে। অবশ্যই সেটা তার হাসব্যান্ডই দিয়েছে। তো আমার ক্ষেত্রে আমার টাকাগুলোও তো হাসব্যান্ডেরই দেওয়ার কথা। কিন্তু হাসব্যান্ডকে আগে থেকেই বলে রাখা হয় চাঁদপুর নিয়ে চলে যাও, খরচ আমি দিব। তাহলে এক্ষেত্রে আমার হাসব্যান্ডকে খারাপ করার পিছনে, বা আমি যদি বলি যে ওর মধ্যে লোভের প্রবৃত্তি আছে বা লোভী হয়ে গেছে বা ওর ভিতরে চেঞ্জ আসছে, সেটার জন্য প্রকৃত অর্থে কে বা কারা দায়ী? আমার হাসব্যান্ডের সাথে আমার এতদিন ধরে বিভিন্ন ঝামেলা। আমি ডিভোর্সে যেতে চাই। আমাকে ডিভোর্সও নিতে দেওয়া হয় না বাচ্চার দোহাই দিয়ে। আবার বাচ্চা পালতে কোনো হেল্পও করা হয় না। আবার আরেক বাচ্চা নষ্ট করে ফেলতে বলা হয়। তাহলে যে মানে এক বাচ্চাকে নষ্ট করে ফেলতে বলা হয়, অভিশাপ দেওয়া হয়, বিভিন্ন কিছু করে একটা বাচ্চা খেয়েই ফেললো অলরেডি। আবার সেটার জন্য আমাকে ব্লেম করা হচ্ছে। আমাকে ব্লেম করা হয়। হ্যাঁ? তোদের ছেলে, তোর ছেলে, হ্যাঁ, কি লিখেছে? তোর ছেলে নাই তোদের কারণে। তো কি কারণে আমার ছেলেটা নাই, সেটার একটা বিশদ বিশ্লেষণ বিবরণী পেলে বোধহয় বুঝতে আরও একটু সুবিধা হতো সবার জন্য। আশা করি এরকম একটা বিবরণীর মেসেজ যদি পাওয়া যায়, তাহলে সেটা নিয়ে আমি আরেকটু বিশ্লেষণ গবেষণা করতে পারি। কারণ কি, বিশ্লেষণ করলে আমার ব্রেইনটা অ্যাক্টিভ থাকবে। ঘরে আছি তো। ঘরে থাকলে তো কত সমস্যাই হয় মানুষের। কারণ ঘরে তো আর প্রথম থেকে ছিলাম না। আমি তো জব করেছি টানা ১০ বছর। আমি চাঁদপুরে করেছি ৭ বছর, এর পূর্বে ব্রাহ্মণবাড়িয়াতে ৩ বছর। সেটা যত ছোটখাটো জবই হোক, আমি তো আসলে ওইটাই অভ্যস্ত। এবং খুব সুপরিকল্পিতভাবে, পরিকল্পনা মাফিক আমাকে আমার কাজের জায়গা থেকে, কর্মক্ষেত্র থেকে সরিয়ে ঘরে বসানো হয়েছে। আরও বেশি করে আমাকে টর্চার করানোর জন্য আমাকে বুঝাতে চাওয়া হয়েছে যে তোমার এখন কোনো সাপোর্ট নাই, তোমার জব নাই, তুমি জবলেস। সে যে জবলেস করেছে এটা স্বীকার করে না। কিন্তু আমাকে বোঝানো হয় যে আমার কি আছে, আমি কেন কথা বলবো? মানুষ আমাকে যা খুশি তাই চাচ্ছে তাই বলুক। আমি নাকি এগুলা মানে এক কান দিয়ে শুনে, এক চোখ দিয়ে দেখে, আরেক কান আরেক চোখ দিয়ে ইগনোর করে ফেলবো। এবং আমি এটার কোনো প্রতিবাদ করবো না। তাহলে আমি ভালো। কেন প্রতিবাদ করতেছি? এই জন্য আমি খারাপ। তাহলে আমি কি ধরনের সেটা কি জানা নাই? নিজের কোনো সেন্স নাই যে অন্য কেউ যখন আমাকে আজে বাজে কথাগুলো বলতেছে সেটা কতটা যৌক্তিক বা তার বলার রাইট আছে কিনা? সেগুলো নিয়ে কোনো হাহাকার হইচই কোনো কিছু দেখি না। উল্টা আমাকে প্রেশারাইজ করা হয়। কে কি বললো আমি যাতে না শুনি। অথবা আমাকে নাকি সবার সবকিছু বলার অধিকার আছে। কারণ আমার কি আছে? আমার টাকা নাই, আমার বড়লোক হাসব্যান্ড নাই, আমার স্ট্যাটাস নাই, আমার মেডিকেল অ্যাচিভমেন্ট হয় নাই। একটা যে গ্র্যাজুয়েশন করছি সেটাকেও ভ্যালু করতেছে না। আমি নাকি অশিক্ষিত সবার কাছে বলে। পুরো তার ফ্যামিলি জুড়ে তার কয়টা আত্মীয়-স্বজন গ্র্যাজুয়েট। তাদেরকে সে কয়বার অশিক্ষিত বলেছে। কেন নাকি তাদের বিভিন্ন জনের টাকা পয়সা আছে। তারাও কিন্তু অশিক্ষিত, গ্র্যাজুয়েশন করে নাই। হয়তো বড়লোক হাসব্যান্ড পাইছে বা একটু ভালো স্ট্যাটাসে চলে গেছে, অথবা টাকা পয়সা আছে। এবার আমি যে জবটা করতাম, এটা করেও তো আমি ধীরে ধীরে উপরে ওদিকে যাইতে পারতাম। আমার জবটা তো খুব বেশি খারাপ ছিল বলবো না আমি। আমাকে ইনস্ট্যান্ট প্রেশারাইজ করে ওভার ফোন রিজাইন দেওয়ানো হয়েছিল। দোষ স্বীকার করে না। মানুষকে খুব উপদেশ দেয়। দোষ দেখবে নিজে, সারদা মা নাকি বলেছে, সারদা মায়ের বাণী। আর যারা যেসব কুত্তারা আমার পিছনে, যাদেরকে সে নিজে লেলিয়ে রেখে আমার দোষ ধরতেছে, আমার দোষ ধরে, তাদের জন্য এই বাণী প্রযোজ্য না। কারণ তারা এত বড় লোক যে
তারা এতই বড় লোক যে সারদা মায়ের বাণী তাদের মানার প্রয়োজন আসলে পড়ে না। কি কেননা তারা যে কাগজে কলমে সার্টিফিকেটে শিক্ষিত, সারদা মা তো আর ওই শিক্ষিত না। পারলে তো সারদা মাকেও অশিক্ষিত বলা চলে, রামকৃষ্ণ ঠাকুরকেও অশিক্ষিতই বলা চলে। তো যেখানে ছিলাম যে আমি অশিক্ষিত, আমি পাগল, পাগল তো বলা হচ্ছে 2014 সাল থেকে, যখন আমি মেডিকেল হচ্ছে গিয়ে মানে একদম স্ট্রংলি ডিসাইড করলাম আর ক্লাসগুলো অ্যাটেন্ড করা যখন বন্ধ করে দিলাম আর কি। আমি তখন থেকে একজন বিরাট পাগলের ডাক্তার বাংলাদেশে উদ্ভব হয়ে গেছে। সে একজন বিরাট বড় একদম পোস্ট গ্রাজুয়েট করা সাইকিয়াট্রিস্ট। মানুষকে উনি ডেকে যেটা বলতেছে, আর মানুষও হচ্ছে গিয়ে তার টাকার লস হয়েছে, সো তার সাপোর্টেই বেশিরভাগ একটা মানে কি বলবো অসম একটা দল তৈরি হয়ে গেছে। এক দল ভারী একটা দল, বড় বিরাট একটা দল, যারা হচ্ছে তাকে উস্কাচ্ছে আরও বেশি, সম্পর্কটা আরও খারাপ করলো। আর একটা দল খুবই ছোট কিন্তু নীরব, তারা হয়তো আমার কথা আমাকে একটু বলার সুযোগ দিতে শুনছে, বাট এটাকে কি বলবো পরজীবী, তারা কোনো আমার পক্ষে কথাও বলবে না, বা আমি যে ভুল না তাকে বুঝাতে আসবে না, বা আমাদের সম্পর্কটাকে রিপেয়ার করার চেষ্টা করে, তারা জাস্ট হচ্ছে শুধু চুপচাপ সাইলেন্টলি অডিয়েন্স, দর্শক। তো এই কিন্তু চলতেছে 14 থেকে আজকে 26-12 বছর ধরে। এই বাচ্চা আমার টুইন একটা বেবি মারা গেল, আমাকে ব্লেম করা হলো আমার জন্য নাকি মারা গেছে, কিন্তু কোনো লজিক দেখাতে পারে না। মানে একটা কথা বলে ফেললেই হলো আমার খাওয়ার মুরদ নেই। হ্যাঁ, খাওয়ার মুরদ নেই কেন? তোর জন্য তো। এরপর ওই মেসেজটা আমি একটু ইনলেটে দিচ্ছি, দেখবেন ওইখানে উপরের মেসেজে লেখা আছে যে বাসার খরচ চালাতে পারবে। বাসার খরচ চালানোর পয়েন্ট টু বি নোটেড নাম্বার 1 পয়েন্ট, যে বাসার খরচ চালানো এই কাজটা বা দায়িত্বটা আমাদেরকে দিয়ে যাওয়া হয়নি। হ্যাঁ, উড়াল দেওয়ার আগে এই দায়িত্বটা আমাদেরকে দেওয়া হয়নি। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, এখানে ঢাকায় আমরা কোন উদ্দেশ্যে কিভাবে আসতে বাধ্য হয়েছি তা কারোর অজানা নয়, কারণ না। এখানে কীরকম স্ট্রাগল করতে হয়েছে কারোর অজানা না, কিন্তু বলা হচ্ছে এই স্ট্রাগলটা আমাদের পানিশমেন্ট, এটা আমাদের পাওয়া উচিত, কারণ তার কথায় আমরা অ্যাবর্শন করাই নাই। দ্যাটস ওয়াই। সো এখানে যখন একটা অসুস্থ বাচ্চা নিয়ে একটা প্রিম্যাচিওর বেবি, যে কিনা 2 মাস আগে জন্মগ্রহণ করে ফেলছে, এবং সেটাও হয়েছে হলো মাল্টিপল প্রেগনেন্সি বা টুইন প্রেগনেন্সির জন্য এই কমপ্লিকেশনটা হয়েছে, যেটা আমি ঢাকায় থেকে চিকিৎসা করাতে চেয়েছিলাম বা ঢাকার কোনো গাইনির আন্ডারে থাকতে চেয়েছিলাম, আমাকে থাকতে দেওয়া হয় নাই। ঘাড় ধাক্কা দেওয়ার মতো করে কুকুরের মতো বাসা থেকে বের করে দিয়ে চাঁদপুরে পাঠানো হয়েছে, শুধুমাত্র স্বল্প মূল্যে, আমার মানে স্বল্পের চাইতেও স্বল্পতর মূল্যে চাঁদপুরে ডেলিভারিটা করানোর জন্য। কিন্তু ঈশ্বরের লীলায় ডেলিভারি করতে সেই আমাকে চাঁদপুরের ডাক্তাররাই, আমরা কিন্তু নিজে থেকে আসতে চাই, আমরা হন্যে হয়ে ঘুরেছি যে চাঁদপুরের কোনো প্রাইভেট হসপিটাল আছে কিনা যেখানে চিকিৎসা পসিবল, আমাকে রেফার করা হয়। দ্যাটস ওয়াই আমাকে আসতে বাধ্য হতে হয়েছে। আসার পরেও জার্নিটা কী পরিমাণ অসম্ভব রকমের কঠিন ছিল সেটা কয়জন বুঝতে পেরেছে? 2 জন মানুষ আমরা এখানে উপার্জনহীন। এক তো আমাকে উপার্জনহীন আগেই করে আমার সংসারের মেরুদণ্ডের অর্ধেকটা ভেঙে দেওয়া হয়েছে, আর আরেকজন মানুষ আমি ছোট 2টা বাচ্চাকে একসাথে মেনটেন করতে পারবো না বলেই আমার সাথে থেকে নিজের ব্যবসা পুরোটা ধসিয়ে দিয়েছে। তারপরে আমাদেরকে প্রশ্ন করা হয় যে বাসার খরচ চালাতে পারবে? তো অবশ্যই, কেন পারবো না? আপনি এসে আমার বাচ্চাদেরকে রাখেন না, বিদেশি বাচ্চা তো অনেক পেলে পুষে অনেক দিন হলো। হ্যাঁ, আমার বাচ্চাদেরকে রাখতে আপনার এত জাত চলে যায় কেন? আর জাত যদি যাই, ডিভোর্স নিতে আটকান কেন বাচ্চাদের দোহাই দিয়ে? আপনার যে আমার বাচ্চাদের প্রতি কত মায়া, দয়া, কেয়ারিং, তা বুঝতে আমার বাকি নাই। আমি তো শুরু থেকেই জানি আপনার যে আমার বাচ্চার প্রতি কী ধরনের কুমিরের মায়া। আপনি আসেন না, আমার বাচ্চা 2টাকে একটু রাখেন, আমরা 2জন স্বামী স্ত্রী কাজে যাই, ইনকাম করে আপনার এই সার্ভিস চার্জগুলো আমরা দেই, বাসার খরচটা চালাই। আমরা তো একবারও বলি নাই যে আমরা চালাতে পারবো না। কেন প্রশ্ন করেন? হ্যাঁ, কেন করেন? বাসার খরচ চালাতে পারবে কি না এই কথা বলে কি লজ্জা দিতে চান? যেই 2টা মানুষ আজকে 6 মাস ধরে স্ট্রাগল করতেছে, তাদের কি আপনার মনে হয় আপনার কথায় লজ্জা লাগবে? লজ্জা! আপনার মতন একটা কিট, নর্দমার কিট, নরকে যাওয়া, যার জন্য একদম আমি যেমন নরকে যাবো, আপনিও কিন্তু একদম স্বর্গে উঠে যাচ্ছেন না, ঠিক আছে? থু করলে থুতু নিজের উপর পড়ে। আপনি যেভাবে আমাকে থুতু দেন, আপনার ছেলে যেভাবে আমাকে ঘুতে ফেলায়, সেগুলো কিন্তু একই রকমভাবে আপনাদেরও। কারণ কি, শিকড়টা এক না? আমার উপর থুতু আসলে আপনাদের উপরেও পড়ে, আর আমি ঘুরতে যদি নেমে থাকি আপনারাও ঘুয়েরই অন্তর্ভুক্ত। তার চেয়ে ভালো কিছু না। কিন্তু আপনি কি করলেন? আপনার কথা শুনি না, তাই না? আপনার যে এত কথা শুনে আমি নিজের ক্ষতি করছি, সেগুলো তো কারোর কাছে বলতে যান না, তাই না? আপনার কথা আমি শুনি না, সবার কাছে এগুলোই বলে বেড়ান। একটা যে কোনো বাইরের মানুষ বলেন, যেই মানুষ বলেন, আপনি ছড়া পায়চালি খুলে বসে যান, আপনি ইতিহাস বলতে বসে, তাও শুধু আমারটা সবার আগে, আবার আমারটা একদম। হ্যাঁ, জয়িতারটাও করেছেন, নামটা উল্লেখই করলাম, কিন্তু দ্যাটস নট মাই বিজনেস। ওইটা নিয়ে আমি আসলে ওই আলোচনায় আর যেতেই চাই না, কারণ ওই চাবিটাও তো আপনার হাতে, আপনিই ঘুরান, আপনিই নাচান, আবার আপনিই ছুড়েন, দরকার নাই ভাই, তাই তো? তো কখনো স্বীকার করেন না যে আপনার কথা শুনে আমার কী ক্ষতি হয়েছে, বা আপনার নিজের ভুলের জন্য আমার সাথে কী দোষ করছেন, অন্যায় করছেন, কী ক্ষতি হয়েছে সেটা বলেন না মানুষের কাছে। হ্যাঁ, এই যে ভিডিওগুলো দিচ্ছি, অনেকেই বলতেছে যে আমি জীবনে কিছু করতে পারি না বলে নাকি আপনাদের পিছনে লাগছে। আমি কেন আপনাদের পিছনে লাগতে যাবো? আমি তো আমার জব ছিল, আমি আমার কাজ নিয়ে বিজি থাকতাম, আমি আমি সবার থেকে আইসোলেটেড ছিলাম, কারো লাইফে আমি নাক গলাই নেই আপনার মতো নাকটা এরকম পিনোকিওর মতো লম্বা করে, হ্যাঁ, এরকম ছড়ি ঘুরানোর অভ্যাসটা আমার ছিল না অন্তত। তো আপনি আমাকে জবলেস করছেন, কিন্তু সেটা কেন স্বীকার করেন না? স্বীকার করলে তো আমার এত কিছু করতে হয় না, তাই না? আমি যেমন অন্যায় করছি স্বীকার করি, আমার জন্য আপনার অনেক টাকা লস হয়েছে, ক্ষতি হয়েছে, আপনি তো কিছু এগুলো করেন না। হ্যাঁ, আরেকটা কথা, এতক্ষণ পয়েন্ট 2 চলতেছিল, এখন বলি পয়েন্ট 3। আপনি যে বাসায় ভাড়াটিয়া রেখেছেন আপনার বাসার সার্ভিস চার্জ তোলার জন্য, সেটাও তো আমি জানতাম না। এত বড় লোক আপনি, না নাকি অনেক টাকার অভাব নেই? সার্ভিস চার্জ দেওয়ার জন্য আপনি যে ভাড়াটিয়া দিয়েছেন সেটা তো আমি জানি না। আপনার ভাড়াটিয়াদের সাথে আমার কোনো সমস্যা নাই, বিশ্বাস করেন। আমরা চাই না তারা চলে যাক, উঠে যাক, কিছু চাই না। আমরা শুধু আমাদের মতো থাকতে চেয়েছিলাম, যেটাতে তারা হস্তক্ষেপ করেছে। সেই নিউজগুলো আপনার কানে পৌঁছেছে বলেই তো বলেছিলেন যে আমি যেন আমার মতো করে হ্যান্ডেল করি, সেটাই করে আসতেছি। বাট তারা ফোন দিয়ে আপনার সাথে আমার যোগাযোগ নাই, তাদের আছে, তারা আপনাকে ঘুরায়, তারা আপনার মাথাটা এভাবে চিবিয়ে আপনাকে তো যে কেউই ঘুরাতে পারে, বুঝতে পেরেছেন? যে কেউই তো আপনাকে ঘুরাতে পারে। ওই যে মাঝখানে আপনার কিছুদিনের সঙ্গী সাথী ছিল না, সঞ্চিতা, সাথী মোর সঞ্চিতা, কই গেল? আপনি যে কত ভালো মানুষ চিনতে পারেন, মানুষ চিনেন, আর তারপরে যে ছুরিকাঘাতটা খেয়ে আবার সরে আসেন, এরকমই যাকে পেটে ঢুকাবেন আপনার এমনই হবে। আপনি ওই মেয়ের বাপমার কাছে বলেন না যে আমি আপনার মেয়ে, আমার সাথে নাকি কোনো কথা আপনি শেয়ার করতে পারেন না, পারবেন কিভাবে? ওদের কাছে ভালো পারবেন।
ওই লোক আপনার ভাই তো, নতুন ধর্মের ভাই পাতাইছেন না, এর জন্য আপনার বেডরুমও ইউজ করছেন। এতটুকু ম্যানার্স নাই, এতটুকু ম্যানার্স নাই। হ্যাঁ, এত শিক্ষিত একটা মানুষ ফ্রিজের নর্মাল ফেস কোনটা, সেকশন কোনটা, ডিপ সেকশন কোনটা চিনে না, চিনে না। কাঁচা মাছ নিয়ে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখছে, রেখে একদম ফেনি, গৌচু ফেনি। সেগুলো আবার আমাদেরকে পরিষ্কার করতে হয় কেন? আমরা কি দাসী হয়ে আসছি নাকি এখানে? তারা এক একটা কাণ্ড করবে আর সেটার সলিউশন আমরা দিব। ঘরের মধ্যে সিগারেট খাচ্ছে, এটা করছে, সেটা করছে, কি ভাড়া দেওয়ার আগে কি? কেন আমি ভাড়াটা নিয়ে কথা বলছি? কারণ ভাড়া দেওয়ার আগে না নামমাত্র আপনি আমাকে জিজ্ঞেস করতে এসেছিলেন যে ভাড়াটা দিবেন কিনা। সবার কাছে বলে বেড়ান ঢাকার এই ফ্ল্যাট আপনার ছেলের একমাত্র অধিকার, আবার ফোন দিয়ে ডেকে ডেকে আনতেন, ফোন দিয়ে আপনি আপনার ফ্ল্যাটের রুম ভাড়া দিবেন কি না দিবেন আমাকে জিজ্ঞেস করতে গেছিলেন কেন? এখন তো যত মানুষ আমার ভিডিও দেখে যদি আপনাকে প্রশ্ন করে, আপনি সাথে সাথে আপনার যেই কৌশলমুখী মিথ্যা বলার দক্ষতা দিয়ে বলবেন না আমি কিছুই বলি নাই, আপনি তো এগুলোতেই এক্সপার্ট। আমি কিন্তু না করি নাই, ভাড়া দেওয়ার বিপক্ষে কিন্তু আমি না, কিন্তু যে ধরনের ফ্যামিলি ভাড়া দিয়েছেন ওইটা নিয়ে আই হ্যাভ অবজেকশন, আই হ্যাভ। যারা প্রথম দিনেই এসে আপনার এমন পেটের ভিতরে সুচ হয়ে ঢুকে যায় যে আপনি সব কথা আপনার পেট থেকে গড়বড় করে বের করে আমার প্রাইভেসি নষ্ট করে, আমার প্রাইভেসি নষ্ট করছে, আই মিন ইট, আমার প্রাইভেসি নষ্ট করেছে। আপনার থেকে যে আমার সম্পর্কে বিভিন্ন কথাগুলো শুনছে তারপরে আমার কাছেই ছাড়ছে না, এটাতে আপনি আমার প্রাইভেসি নষ্ট করছেন, তারাও নষ্ট করেছে। এটা করার অধিকার আপনার নাই। আমি মানহানির মামলা দিতে পারি। ভাইবেন না যে আমার তো এখন জব নাই, টাকা নাই, এত বড় বড় কথা বলি, জানা আছে কি করবে দেখা যাবে, হ্যাঁ উকিল ধরবে বলে, মামলা করবে বলে কিছুই করতে পারবে না। কি করতে পারি আর না পারি দেখাই দেবো, কিন্তু দেখতে আসেন না, দেখতে আসেন না। আচ্ছা, এরপর আপনি আরেকটা মেসেজ পাঠিয়েছেন যে এরকম একজন আমারই আত্মীয়, আমার মামাতো ভাইয়ের নাম উল্লেখ করে সেরকম টাকা পাঠাচ্ছেন। এই মেসেজটার আগ পর্যন্ত যত টাকা আসছে, কে পাঠিয়েছে বা কি আসল বিষয় আমি জানতাম না। তা আমি একজনকে হচ্ছে গিয়ে মানে ধারণা করে নিচ্ছিলাম যে হতে পারে সে, এবং তাকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম। এটা যখন আবার অন্য যারাও আরও অনেকে হেল্প করছে, আমি তাদের নাম তখন জানি না, জানতাম না। আমি যখন একজনের নাম মেনশন করতেছি হয়তো বা তাদের এটা খারাপ লাগতে পারে, এরপরে দেখা গেল কি আপনি নাম মেনশন করে পাঠিয়েছেন। এরপর কিন্তু আমি যারা পাঠিয়েছে সবাই নাম মেনশন করে, সবার নাম মেনশন করে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমি আপনার প্রতি কৃতজ্ঞ না। আমি আমার রিলেটিভ কারোর কাছ থেকে টাকা নিতে চাইনি। আমি যেটা করতে চাইছিলাম সেটাতে বাধা দিয়েছেন আমার হাজব্যান্ড বলেন বা আমাকে যারা হেল্প করতেছিল তাদের প্রত্যেককে দিয়ে বাধা প্রদান করেছেন। শোনেন, এই যে এই হাতের মুষ্টিটা আছে না, মুষ্টিটা একটু ছাড়বেন। বয়স হলে না মুষ্টিগুলো একটু শিথিল হতে হয়। আপনি আমাকে যে উপদেশগুলো দেন সেগুলো নিজের জীবনে কাজে লাগাবেন। আপনি আরও মেসেজ দিয়েছেন আমার হাজব্যান্ডকে, বলেছেন যে চাঁদপুর থেকে লোনের ব্যবস্থা করতে। হ্যাঁ, খুব ভালো, কারণ আমার প্রেগনেন্সির খবরটা যখন আপনি আমার ভাসুকে দেন, হ্যাঁ তখন আপনাকে সে বলেছিল যে তারা নাকি লোন নিবে। সেইটা কথাটা ফোন রেখে আপনি আমাকে বলছেন যেরকম আমার কাছে বলতেছে মাসি আশীর্বাদ করেন আমরা একটা লোন নেওয়ার ব্যবস্থা করতেছি। সেটা ছিল একটা ব্যবসায়িক লোন। আর আপনি আমার হাজব্যান্ডকে বলতেছেন এই টাকা লোনের ব্যবস্থা করতে। সে ঢাকা থেকে এক পা না নড়ে ওইখান থেকে কীভাবে কি লোনের ব্যবস্থা করতো, এবং পরবর্তীতে ওই ব্যাংক লোনের সাথে এই টাকা লোন দুইটাকে মিলে একটা হজবরল গন্ডগোল পাঠিয়ে আমার হাজব্যান্ডের সাথে আপনি আমার একটা গন্ডগোল তৈরি করছেন। এটা আপনি সবসময় করে আসছেন। যখনই চাঁদপুরে আমরা একটু ভালো থাকার চেষ্টা করছি তখনই আপনি ফোন দিয়ে অনেকদিন পর হঠাৎ ফোন দিয়ে উদয় হয়ে এই পিনগুলো দিয়ে আপনি এই কাজগুলো করছেন। আপনি ইনফ্যাক্ট জাদু টোনা বিচ্ছেদ, যেটা আমার হাজব্যান্ডের সাথে বিচ্ছেদ করার চেষ্টা করছেন। এখন যখন আমি টোটালি ডিটারমাইন্ড যে আমি বিচ্ছেদে যাবই, কারণ সে যেহেতু আমার আওতার বাইরে, কন্ট্রোলের বাইরে, তাকে আমি কন্ট্রোল করতে পারছি না। সে পুরুষ, সংসারের দায়িত্ব তার, কিন্তু দেখা যাচ্ছে ঘুরে ফিরে দায়িত্ব আমার উপর চলে আসতেছে এবং আমি জবলেস হওয়াতে আমাকে বিভিন্ন কথা শুনতে হইতেছে, সাফার করতে হইতেছে, অভাব ফেস করতে হইতেছে। এগুলো তো আমি ডিজার্ভ করি না। তাহলে আমি কেন ডিভোর্সে যাবো না? আপনি ডিভোর্স নিতে দেন না, আবার বাচ্চা নিতেও আপনার সমস্যা, বাচ্চা নিতে দেন না কেন? অ্যাবর্শনটা করলে তো পাপটা আবার আমার হতো। আপনার হতো কি, আপনি আমার পাপের বোঝাটা নিতেন, অ্যাবর্শন আমি করতাম, আপনি আমাকে গাইনির কাছে নিয়ে যেতেন। হ্যাঁ, মানুষজনকে দিয়ে বলান, হ্যাঁ আমি দোষ ধরি, আমার এটা সেটা, আমি নিজেই চলে যেতে পারতাম, টাকা দিতেন, টাকা হাতে ধরাই দিয়ে বলতেন যে যা তোর কোন বান্ধবী কোন ডাক্তারের কথা বলেছে সেখান থেকে গিয়ে ক্লিয়ার করে আয়। আপনি তো চাইছিলেন আমার হাজব্যান্ডকেও যেন আমি এই খবরটা নাই বলি। আপনিও তো আপনার হাজব্যান্ডের সাথে এভাবেই চলছেন কিনা 16 বছর, অনেক গোপন করে। আর আমার বাপ তো এরকম ইঁদুরের মতন হয়ে থাকতো, ভয়ে ভয়ে এমন হয়ে থাকতো। আপনি হয়তো বা বিভিন্ন ওভার টাইম এটা সেটা করে আমার ভাগের সময় ওই জায়গায় বিক্রি করে টাকা উপার্জন করছেন। আমার বাপের কিছু বেশি হইলেও উপার্জন করছেন। আমার বাপ তো সেই ভয়েই আপনার যে মুখ যে কত সহ্য করছে। এই ভিডিওগুলো সবার জন্য না, যাদের ভালো লাগছে না আপনারা দেখবেন না, চলে যান। যাদের মনে যায় তারা দেখেন। একটা মানুষকে পাগল বানাইছেন, আপনার ইচ্ছা হয় নাই, আপনি আমাকে কিছু দিবেন না, কারণ আমার বাপ নাই। সনাতন ধর্মে আমরা পাওয়ার অধিকার রাখি না তো মেয়েরা। বাট আপনি এই যে মানহানি করছেন আমার, এটার জন্য আমি কি স্টেপ নিতে পারি আমি কিন্তু দেখাতে পারি। আপনি আমার মানহানি করেছেন। বড় বড় লেকচার দেওয়া না আপনি বন্ধ করেন, নিজের মুখে কুলুপ দেন, লাগাম টানেন। আমি যা করছি সব আপনার অ্যাকশনের প্রত্যুত্তর, রিয়াকশন এগুলো। হ্যাঁ, হতে পারে সেই রিয়াকশনগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি বলে অনেকের জ্বলতেছে, কারণ আপনার চালা চামুন্ডার অভাব নাই তো, আপনার পেয়ারের লোকজনের অভাব নেই, কারণ আপনি সেভাবে মেনটেন করেছেন সব। আমাকে আবার করতে দেন নাই, কারণ আমার পিছনে মানুষের কাছে আমার নামে বিভিন্ন কান ভাঙানি, তিলকে তাল অতিরঞ্জিত করা, এগুলো আপনার স্বভাব বা হাতের খেল, এগুলো তো করেছেনই। এরপরেও দেখেন আমার বিপদের দিনে তারা পাশে দাঁড়িয়েছে, যারা পাশে দাঁড়িয়েছে আপনি তাদেরকেও ক্রেডিট দিতে চান না, ক্রেডিটটা আপনি নিজে নিতে চান। আপনি তো 1 টাকাও এখনো পর্যন্ত ছাড়েন নাই। তাহলে যারা তাদের নিজের গ্যাটের টাকা আমার বাচ্চার পিছনে খরচ করছে, তাদের আবার একজনকে রেখেছেন বলার জন্য যে হ্যাঁ তার কথাতেই তো টাকা দিছে, এই কথাটা আবার ঠিকই শোনাচ্ছেন। আমার পক্ষে কেউ কথা বললেই তো আপনার এখন খুব জ্বলে উঠে। শোনেন, সম্পর্কটা ছেদ করবেন। রাজীবকে লোন নিতে বলো, আপনি বলেন যান, আপনি বলেন। আপনার ফোন রিসিভ করে না, আপনি তো তার বন্ধুদের সাথে অনেক কিছু বলতেছেন, তার বন্ধুদেরকে দিয়ে বলান। আপনি যেই মেসেজটা পাঠাইছেন রাজীবকে লোন নিতে বলো, যান, বলান গিয়ে যান। তার যে বন্ধুদের নাম্বার আপনি আমার মাধ্যমে নিয়েছেন, কালেক্ট করছেন, আপনি যে কত বড় ডাইনি, আপনি কোন উদ্দেশ্যে নাম্বারগুলো নিয়ে কোন কাজে ব্যবহার করতেছেন, আমার থেকে না, মানে আমার বিরুদ্ধে তাদেরকে আপনি ইউজ করতেছেন। মফস্বল তো এরকমই, আপনি নিজেও তো মফস্বল থেকে উঠে আসছেন না। আপনি যদি ভালো জায়গার মানুষ হইতেন, আপনি আজকে ভালো মা হইতেন। ঠিক আছে, আপনি যাদের কাছে ভালো মা তাদের কাছে ভালো,
আমার চোখে আপনি একটা সেরা খারাপ মা। আমি যদি সুইসাইড করি একমাত্র দায়ী থাকবেন শুধু আপনি। তারপর দেখেন, নট অনলি ভাড়াটিয়া, আমাদের বাসায় কাজ করতো যে হালিমার কাছে বলেছে আমি নাকি আগে ভালোই ছিলাম, আমি চাঁদপুর গিয়ে খারাপ হয়ে গেছি। তো আমি তো চাঁদপুর গিয়েছি বিয়ে করে ভাই, আমাকে তো কেউ চাঁদপুর থেকে ডেকে নিয়ে এখানে এসে বসে থাকতে বলে নাই। কেউ বলছে আমাকে চাঁদপুর থেকে ডেকে আনতে এদিকে রিসেপশন করতে, নিজেই সবার কাছে মহান শাস্তে যেয়ে আমার মতন খারাপ, আমি তো চাঁদপুর যে খারাপ হয়েছি না, তার মানে তো বোঝা যাচ্ছে যেদিন চাঁদপুর গিয়ে পা রেখেছি সেদিন থেকেই আমি খারাপ হয়ে গেছি। কেন আনেন মানুষের কাছে মহান সাজার জন্য? আপনি এমনি মহান, টাকা থাকলে সবাই মহান। আর যারা কিনা বলেন পুরনো কথা আমি টানি, তারা শুধু আমাকে একা কেন বলতে আসেন যে আমি পুরনো কথা টানি? আপনাদেরকে যে প্রমাণ হিসেবে স্ক্রিনশটগুলো শেয়ার করা হচ্ছে, স্ক্রিনশটগুলো একটু পড়ে দেখেন, নাকি এটাতেও নিষেধ আছে? স্ক্রিনশটগুলো একটু পড়ে দেখবেন। হ্যাঁ, আমার সহজ কথাকে আপনাদের কাছে প্যাঁচানোই মনে হবে, কারণ কি আপনারা আজীবন একতরফা কথা বলেই অভ্যস্ত। পরবর্তী পর্বে বলবো নার্স সমাচার আর ভাড়াটিয়া সমাচার নিয়ে।